হ্যালো এভরিওয়ান, সবাইকে ক্লাসে স্বাগতম। আমাদের নিউটন মেকানিক্স ক্লাসটা শুরু করতেছি আমরা এখন, লেকচার নাম্বার 1। সবাই সবার ফ্রেন্ড সার্কেল ক্লাসে মেনশন করে দাও। আমরা সবার জন্য কয়েক সেকেন্ড অপেক্ষা করবো, এরপর আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব। রাইট, আজকে আমরা বেসিক্যালি ডিসকাশন করব নিউটনস ফার্স্ট ল এবং বিভিন্ন ধরনের টাইপস অফ ফোর্স নিয়ে ডিসকাশন করব। তো আমি এখনই তখন ক্লাসটা শুরু করে দিচ্ছি। জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করি। ইন কেস যদি কেউ ক্লাসের পরবর্তীতে জয়েন দিয়ে, তখন তো হয়তো দেখা যাবে তার প্রথম কয়েকটা লাইন মিস হয়ে গেলে তার জন্য একটু কঠিন হয়ে যাবে ক্লাসটা ধরা। ওয়ালাইকুম আসসালাম আবিদ খান। আচ্ছা, তো ভাইয়া ডিসকাশন শুরু করে দিই। ওকে, ফার্স্ট অফ অল খেয়াল করো, আমরা নিউটনের মেকানিক্সে আমরা যেটা নিয়ে আমাদের কথা বলবো সেটা তোমার নিউটনস ল অফ মোশন। অর্থাৎ নিউটনের যে গতির সূত্রগুলো আছে সেগুলো নিয়ে আমরা ইন ডিটেলস ডিসকাশন করব। সেই সূত্রের উপর ভিত্তি করে কি ধরনের প্রবলেম আসতে পারে আমাদের, বা ওই সূত্রের ফেনোমেনা কি কি, মানে ওই সূত্রের উপর বেস করে আমরা ফিজিক্সের কোন কোন টাইপের ম্যাথগুলো পাবো, সেগুলো নিয়ে আমরা ডিটেলস ডিসকাশন করব। আমাদের আজকে ফার্স্ট লেকচারটা থাকবে বেসিক্যালি নিউটনস ফার্স্ট ল অফ মোশন। বাট কত আমরা সরাসরি নিউটনস ফার্স্ট ল অফ মোশন পড়লে অনেক কিছু মাথার উপর দিয়ে চলে যাবে। সেজন্য আমরা আগে এর বেসটা তৈরি করব। এই বেসটা তৈরি করার পর তারপরে আমরা নিউটনস ফার্স্ট ল অফ মোশনটা করব। ওকে, এখন নিউটনের মেকানিক্স পড়ার আগে আমরা যে চ্যাপ্টারটা সম্পর্কে পড়ছি সেটা ছিল তোমার কাইনেমেটিক্স বা গতিবিদ্যা। সো কাইনেমেটিক্সে তুমি যা যা জানতা সেটা তোমার স্পিড, তারপর ডিসটেন্স, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন। অর্থাৎ আমরা এখানে যেটা করতাম সেটা ইফেক্ট নিয়ে আলোচনা করতাম। অর্থাৎ কোন একটা বস্তুর স্পিড এত সেকেন্ড পর কেন এমন হলো, বা তার অবস্থান কত হবে কত সেকেন্ড পর, বা ত্বরণ কত হবে, বা এত ত্বরণের ফলে তার বেগের পরিবর্তনটা কেমন হবে। তো আমরা কাইনেমেটিক্সে যেটা করতাম সেটা তোমার ইফেক্ট নিয়ে ডিসকাশন করতাম। বাট কথা প্রত্যেকটা ইফেক্টের পিছনে একটা কজ থাকে, রাইট? সো সেই কজ নিয়ে আমরা ডিসকাশন করি ডাইনামিক্সে। অর্থাৎ ব্যাপারটা আমাদের ডাইনামিক্সে আমরা যেটা ডিসকাশন করি সেটা বেসিক্যালি তোমার কজ অ্যান্ড ইফেক্ট। সে তোমাকে ভাই একটা এক্সাম্পল দিই। সে তোমার কাছে এখানে একটা বস্তু আছে যার ভেলোসিটি ইউ। ওকে, এখন কিছু সময় পরে সাপোজ তার ভেলোসিটিটা হলো তোমার ভি। এখানে যে তার একটা স্টেট চেঞ্জ হয়েছে, তার যে একটা অবস্থার পরিবর্তন হয়েছে, তো হোয়াই স্টেট হ্যাজ চেঞ্জড, কজটা কি? ওকে, কজটা কি? এই যে তার একটা আদিবেগ ছিল ইউ, সেটা হয়ে গেল ভি, রাইট? ইউ থেকে সে আদিবেগটা ভি হলো। এখানে তো কিছু একটা কজ কাজ করতেছে, রাইট? সেই কজটা কি? সেই কজটা আমাদের ফোর্স। ওকে, সো তুমি বুঝতেই পারতেছ নিউটনস ল অফ মোশনে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা তোমার ফোর্স নিয়ে কাজ করব। কত প্রকার ফোর্স আছে, বা ফোর্স নিয়ে কত টাইপের প্রবলেম হতে পারে। সো আমরা নিউটনস ল অফ মোশনে কাজ করব তোমার ফোর্স নিয়ে, রাইট? ওকে, তাহলে কাইনেমেটিক্সে আমরা ডিসকাশন করছি স্পিড, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, ইফেক্ট। ডাইনামিক্সে আমরা এই ডিসকাশন করব কজ অ্যান্ড ইফেক্ট উভয় নিয়ে। সেই কজটা আমাদের ফোর্স। ওকে, ফার্স্ট অফ অল খেয়াল করো, ফোর্স আমরা একটু যদি জানি, সবাই জানি আমরা ফোর্স তোমার একটা ভেক্টর কোয়ান্টিটি, একটা ভেক্টর রাশি। এটার ইউনিট কি বলতো? নিউটন। এস এককে এটার ইউনিট নিউটন, আর সিজিএস এককে এটার ইউনিট কি বলতো? ডাইন। আর তার ডাইমেনশনটা কি হবে?
আমরা সবাই জানি ml t ইনভার্স 2। ওকে, ডাইমেনশন নিয়ে আমরা যদিও নিউটন সেকেন্ড ল অফ মোশনের কথা বলবো, তারপর আমরা লিখে দিলাম তোমার হচ্ছে ডাইমেনশন হচ্ছে ml t ইনভার্স 2। এরপরে যেটা আসে সেটা হচ্ছে টাইপস অফ ফোর্স। সো বেসিক্যালি আমাদের হচ্ছে বলের আসলে অনেক প্রকারের বল আছে, বাট বেসিক্যালি যদি আমরা বলি আমাদের মৌলিক বল কয় প্রকারের, সেটা আমাদের বইতে আমরা দেখছি যে 4 প্রকারের মৌলিক বল হয়। গ্র্যাভিটেশনাল, ইলেকট্রোম্যাগনেটিক, তারপর হচ্ছে কি বলতো স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স। ওকে, 4 ধরনের মৌলিক বল সম্পর্কে আমরা জানি। কি কি বলতো? ফান্ডামেন্টাল ফোর্স, ওকে, কত টাইপের? 4 টাইপের। একটা হচ্ছে কি গ্র্যাভিটেশনাল ফোর্স, এটার পাল্লাটা কি? এটা পাল্লা অসীম, রেঞ্জটা মনে রাখবো আমরা ইনফিনিটি। এটা হচ্ছে রেঞ্জ, মানে গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে দুইটা বস্তুর মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্সটা, সেটা গ্র্যাভিটেশনাল ফোর্স, সবাই জানো এটা। এবং এটার পাল্লাটা কি অসীম, অনেক সময় এমসিকিউ দিয়ে জিজ্ঞাসা করতে পারে। 2 নম্বর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এটার পাল্লা অসীম, পাল্লাগুলো মনে রাখবো আমরা। এরপর হচ্ছে আমাদের নিউক্লিয়ার ফোর্স বা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বলি আমরা এটাকে, নিউক্লিয়ার ফোর্স, এটার পাল্লাটা মনে রাখবো আমরা 10^15 মিটার। ওকে, 4 নম্বর হচ্ছে তোমার উইক ফোর্স, বা আমরা যেটাকে দুর্বল নিউক্লিয়ার বল বলি, উইক ফোর্স। ওকে, জাস্ট নামটা মনে রাখলে হবে। এখন খেয়াল করো, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আমাদের চার্জের মধ্যে যে অ্যাট্রাকশন বা রিপেলশন যে বলটা, সেটা হচ্ছে আমাদের হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। আমরা এগুলো নিয়ে ইন্টার সেকেন্ড ইয়ারে যে আছে আমাদের সেকেন্ড পার্ট বই আছে, সেখানে আমরা ডিসকাশন করব। আর নিউক্লিয়ার ফোর্সটা কি খেয়াল করো, আমাদের একটা নিউক্লিয়াসের মধ্যে কি আছে? প্রোটন আছে। তো প্রোটন হচ্ছে পজিটিভ, তাহলে প্রোটন পজিটিভ, পজিটিভকে কি করা উচিত? বিকর্ষণ করা উচিত। কিন্তু দেখা যায় তারপরও এরা নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ থাকে। এটার কারণ হচ্ছে, দেখো, যদি তোমার এখানে একটা প্রোটন আছে, এখানে একটা প্রোটন আছে, তাদের মধ্যে ডিসটেন্স ধরো 0.5 মিটার, তোমাকে বললো এই দুটো প্রোটনের মধ্যে কয় ধরনের বল কাজ করবে? তুমি বলবা তাদের মধ্যে শুধুমাত্র একটাই বল কাজ করবে, সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক বল। কি কাজ করবে? এক্ষেত্রে একমাত্র ফোর্স হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক। কিন্তু ধরো যখন একটা নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে, তখন কিন্তু দুইটা প্রোটনের মধ্যে দুই ধরনের বল কাজ করে, একটা হচ্ছে নিউক্লিয়ার ফোর্স কাজ করে, একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সে কাজ করে। তখন কারণ তাদের মধ্যে রেঞ্জটা সেটা হচ্ছে মানে 10^15 মিটার, এটা কিন্তু খুবই ছোট, খুবই ক্ষুদ্র। সো এটার উপর কিন্তু টাইপ করে প্রশ্ন আসতে পারে যে সাপোজ দুইটা প্রোটনের মধ্যবর্তী যদি 0.5 মিটার হয়, তখন কি ধরনের বল কাজ করবে? বা বলবো যে সাপোজ 10^15 মিটার দূরত্বে দুইটা প্রোটন আছে, তখন তাদের মধ্যে কি ধরনের বল কাজ, কয় ধরনের বল কাজ করবে? তখন 2 ধরনের বল কাজ করবে। বাট যখন আমাদের ডিসটেন্সটা এরকম চলে আসবে, তখন কিন্তু 1 ধরনের বল কাজ করবে, সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ওকে, বাট আমরা আসলে ফোর্সটা নিয়ে যেভাবে পড়াশোনা করবো, মানে আমাদের বইতে আমরা যে ধরনের ফোর্সগুলো পাবো সচরাচর, সেটাকে আমরা আবার দুইভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে নন কন্টাক্ট ফোর্স, মানে যেগুলো নিয়ে আমরা ডিল করবো, আর একটা হচ্ছে কন্টাক্ট ফোর্স। ওকে, একটা নন কন্টাক্ট ফোর্স আর একটা হচ্ছে কন্টাক্ট ফোর্স। তো দেখো, নন কন্টাক্ট ফোর্সের মধ্যে তুমি কি কি পাবা? ফার্স্ট অফ অল গ্র্যাভিটেশনাল ফোর্স পাবা। 2 নম্বর হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক, স্থির বৈদ্যুতিক বল। 3 নম্বর হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। ওকে, তারপর কন্টাক্ট ফোর্সের মধ্যে তুমি কি কি পাবা? ফার্স্ট অফ অল টেনশন, তারপর এটাকে আমরা টি দিয়ে প্রকাশ করব। আমাদের হচ্ছে নরমাল রিঅ্যাকশন, মানে অবিলম্ব প্রতিক্রিয়া বলে যেটা আমরা চিনি, নরমাল রিঅ্যাকশন। এটাকে আমরা এন দিয়ে প্রকাশ করতে পারি অথবা আর দিয়ে প্রকাশ করতে পারি। ওকে, তারপর এটা অবিলম্ব প্রতিক্রিয়া, বাংলা কথাটা লিখে দিই, অবিলম্ব প্রতিক্রিয়া। ওকে, এরপর আমরা পাবো যে তোমার স্প্রিং ফোর্স, এটাকে আমরা এফএস দিয়ে প্রকাশ করব। এবং হচ্ছে আমাদের ফ্রিকশন ফোর্স।
ওকে, এটাকে আমরা সাপোজ এফ দিয়ে প্রকাশ করতে পারি। সো খেয়াল করো আমরা যে প্রবলেমগুলো ডিসকাশন মানে যে বলগুলো নিয়ে হচ্ছে তোমার ডিল করবো বেশি বেশি, সেটা হচ্ছে নন কন্ট্যাক্ট ফোর্সের মধ্যে থাকবে গ্র্যাভিটেশনাল, ইলেকট্রোস্ট্যাটিক, ম্যাগনেটিক ফোর্স। গ্র্যাভিটেশনালি হচ্ছে আমরা এই চ্যাপ্টারে তেমন ডিসকাশন করবো না, মানে গ্র্যাভিটেশনাল বলতে আমরা যেটা বুঝবো এখানে ওয়েটটা বুঝবো। ইলেকট্রোস্ট্যাটিক, ম্যাগনেটিক ফোর্স নিয়ে তো সেকেন্ড পেপারে আমাদের ফুল চ্যাপ্টারে দেওয়া হয়েছে। ইভেন এখানে আমাদের ফার্স্ট পেপারে গ্র্যাভিটেশনাল নিয়েও তোমার হচ্ছে একটা সম্পূর্ণ চ্যাপ্টার আছে। তো আমরা গ্র্যাভিটেশনাল নিয়ে তেমন একটা এই ডিটেলস ডিসকাশন করবো না, আমরা সাধারণত ওয়েটটা নিয়ে কাজ করবো। আর আমাদের হচ্ছে এইখানে আমরা এই নিউটনের বলবিদ্যা চ্যাপ্টারে আমরা আসলে এই চারটা কোর্স দেওয়া হয়েছে, এই চারটা কোর্স নিয়ে আমরা একদম ডিটেলস ডিসকাশন করবো। এখানে প্রত্যেকটা যেমন স্প্রিং কোর্সের উপর আমি আলাদা একটা ডেডিকেটেড ক্লাস দিব। ফ্রিকশন কোর্স নিয়ে হচ্ছে আমার হয়তো 2টা ক্লাস লাগবে। ফ্রিকশন হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট টপিক। ফ্রিকশন থেকে সরাসরি কোশ্চেন না আসলো, ফ্রিকশনের সাথে তোমার অন্যান্য টপিকের সাথে ফ্রিকশনটা অ্যাডজাস্ট করে দিবে, সেক্ষেত্রে আমাদের কোশ্চেনটা একটু টাফ হয়ে যায়। যখন ফ্রিকশনের প্রশ্ন দেখে তখন আমাদের কাছে একটু ভয় লাগে। সো ফ্রিকশন নিয়ে হচ্ছে আমরা 2টা ক্লাস করতে হবে মিনিমাম, তারপর হচ্ছে আমরা ফ্রিকশনটা একদম ভালো মতো কনসেপ্টটা ধরতে পারবো। ওকে, সো আমাদের হচ্ছে খেয়াল করো আমাদের হচ্ছে তোমার নন কন্ট্যাক্ট কোর্স গ্র্যাভিটেশনাল, ইলেকট্রোস্ট্যাটিক, ম্যাগনেটিক। কন্ট্যাক্ট কোর্স মধ্যে টেনশন, নরমাল রিঅ্যাকশন আর অভিলম্ব থেকে বলে যেটা তোমরা চিনো, স্প্রিং কোর্স, ফ্রিকশন কোর্স। ওকে, তাহলে ফার্স্ট অফ অল আমরা যেটা আমাদের আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাস, তো আমরা আজকে সবগুলো সম্পর্কে জানবো না। আমরা হচ্ছে আজকে টেনশন এবং নরমাল রিঅ্যাকশন নিয়ে কাজ করবো, স্প্রিং এবং ফ্রিকশন নিয়ে আমরা লেটার ডিসকাশন করব। তাহলে ফার্স্ট অফ অল তুমি অভিলম্ব প্রতিক্রিয়া যেটাকে আমরা বলতেছি নরমাল রিঅ্যাকশন, ঠিক আছে, এটা আমরা বলতেছি নরমাল রিঅ্যাকশন। এটাকে আমরা প্রকাশ করব সাধারণত এখন আর দিয়ে প্রকাশ করব। বেসিক্যালি তুমি দেখবে অনেক বইতে এল দিয়ে প্রকাশ করেছে, অনেক বইতে আর দিয়ে প্রকাশ করা হয়েছে। ডাজন্ট ম্যাটার, আমরা আর দিয়ে প্রকাশ করব বিকজ আমাদের বেসিক্যালি যে বইগুলো আছে সবগুলোতে ম্যাক্সিমাম বইতে আর দিয়ে প্রকাশ করা হয়েছে। এটা কি বোঝায়? এটা বোঝায় পারপেন্ডিকুলার টু সারফেস, আরো এক্স্যাক্টলি বললে পয়েন্ট অফ কন্টাক্ট। অর্থাৎ আমাদের এই কোর্সটা কাজ করবে কন্টাক্ট, যখনই দুটো বস্তু কন্টাক্টে আসবে তখনই হচ্ছে আমাদের অবিলম্ব প্রতিক্রিয়া বা নরমাল রিঅ্যাকশন কোর্সটা কাজ করবে। 99% কেস, কিছু কিছু ক্ষেত্রে আমাদের নরমাল রিঅ্যাকশনটা শূন্য হয়ে যায়। ওকে, সেটা একদমই আমাদের ব্যতিক্রম, সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে না। বাট আমরা মাথায় রাখবো যখনই দুটা সারফেস কন্টাক্টে আসবে তখনই হচ্ছে তাদের মধ্যে একটা নরমাল রিঅ্যাকশন কাজ করবে, এবং ওই নরমাল রিঅ্যাকশন বা অবিলম্ব প্রতিক্রিয়াটা হবে সারফেসের লম্ব বরাবর, বা আরো এক্স্যাক্টলি বললে তোমার হচ্ছে পয়েন্ট অফ কন্টাক্ট অর্থাৎ স্পর্শবিন্দুর লম্ব দিকে কাজ করবে। ওকে, স্পর্শবিন্দুর লম্ব দিকে। যেমন আমরা এভাবে চিন্তা করি, এটা একটা তল, এখানে সাপোজ একটা ব্লক আছে এম বরের, তাহলে আমরা জানি পৃথিবী তাকে নিচের দিকে টানবে mg বলে, কিন্তু কথা হচ্ছে পৃথিবী তাকে mg বলে টানতেছে, তাও কিন্তু সে নিচে পড়তেছে না। তার মানে হচ্ছে উপরের দিকে সে একটা বল মুভ করতেছে, যার কারণে হচ্ছে এই বস্তুটা নিচে পড়তেছে না। ওই বলটাই হচ্ছে আমাদের অবিলম্ব প্রতিক্রিয়া। এটা সবসময় তলের লম্ব দিয়ে কাজ করবে। সেই ধরো আমরা এভাবে চিন্তা করলাম, এখানে সাপোজ আমরা একটা বস্তু রাখলাম, ওকে, এম বরের একটা বস্তু। এই ক্ষেত্রে আমাদের তোমার হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া কোন দিকে কাজ করবে? এটাও হচ্ছে আমাদের তলের লম্ব দিয়ে কাজ করবে। এখন সবসময় মাথায় রাখবো আমাদের যখন স্পিয়ার বা গোলক দেওয়া থাকবে তখন এটা সবসময় এসে সেন্টারে মিলিত হবে, ঠিক আছে। অর্থাৎ আমাদের যদি এখানে একটা ব্লক থাকে, এখানে দেখো অবিলম্ব প্রতিক্রিয়া হবে এইদিকে, আমরা যদি এটাকে এক্সটেন্ড করি তাহলে এটা এখানে এসে মিলিত হবে। সাপোজ R1 R2 ধরতে পারো। এখন দেখো আমরা জানি ফোর্স এক্সিস্ট ইন পেয়ার, অর্থাৎ বল জোড়া জোড়াই থাকে, রাইট। আমাদের এই ব্লকের উপর তল যেমন একটা উপর দিকে অবিলম্ব প্রতিক্রিয়া দিচ্ছে, ব্লকে কিন্তু তলের উপর একটা অবিলম্ব প্রতিক্রিয়া দিবে, রাইট, কারণ ফোর্স এক্সিস্ট ইন পেয়ার, ঠিক আছে। ফোর্সেস অলওয়েজ এক্সিস্ট ইন পেয়ার, কোন সূত্র? নিউটনের থার্ড ল। ওকে, ফোর্সেস অলওয়েজ এক্সিস্ট ইন পেয়ার, বল সবসময় জোড়া জোড়াই থাকবে। সে আমরা আরেকটা চিত্র দেখতে পারি, এখানে আমাদের সাপোজ একটা হেলানো তল, এখানে সাপোজ আমাদের কাছে একটা ব্লক রাখা হয়েছে। এখানে যদি তোমাকে বের করতে বলে যে অবিলম্ব প্রতিক্রিয়াটা কোন দিকে হবে, তুমি বলবো অবিলম্ব প্রতিক্রিয়াটা হবে এই দিকে, সারফেসের সাথে পারপেন্ডিকুলার।
সারফেস যেটা তোমার সারফেস, তার সারফেসের লম্ব দিকে হবে। এখন এই ব্লকটাও এই যে এখানে অ্যাম্বরা বস্তুটা আছে, এই অ্যাম্বরা বস্তু কিন্তু তলের উপর এই দিকে একটা বল দিবে সেম মানের। এটা হচ্ছে তল কর্তৃক বস্তুর উপরে, এটা হচ্ছে বস্তু কর্তৃক তলের উপরে, কারণ ফোর্সেস অলওয়েজ এক্সিস্ট ইন পেয়ার। তো আমরা আশা করি বুঝতে পারছি যে আমাদের হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া আমরা কিভাবে অঙ্কন করব। অবিলম্ব প্রতিক্রিয়া সব সময় তলের সাথে লম্বভাবে অঙ্কন করতে হবে। অবিলম্ব প্রতিক্রিয়া সব সময় তলের সাথে লম্বভাবে অঙ্কন করতে হবে, এটা আমরা একদম মাথায় সেট করি। অবিলম্ব প্রতিক্রিয়া সব সময় তলের সাথে লম্বভাবে অঙ্কন করতে হবে। তাহলে এটা বুঝে গেছি। এবার নেক্সট হচ্ছে আমাদের টেনশন। আমরা টি দিয়ে প্রকাশ করি। সাপোজ এভাবে চিন্তা করো, এখানে একটা সাপোর্ট, এইখানে আমাদের কাছে একটা বস্তু, অ্যাম্বর একটা বস্তু বাঁধা আছে। তো খেয়াল করো, এটার নিচে দিয়ে কি বল বলো তো, এখানে আমাদের একটা অভিকর্ষ বল কাজ করবে mg। বাট কথা হচ্ছে এই বস্তুটা কি নিচে পড়ে যাচ্ছে mg এর কারণে? না, তার মানে হচ্ছে উপরের দিকে একটা বল কাজ করতেছে, যেটা আমরা বলছি টেনশন বা টান। ঠিক আছে, এখন এই টানের দিকটাই আমাদের অনেক সময় সমস্যা হয়। তো টি এর দিকটা কি হবে? টি এর দিকটা হবে তোমার ঝুলন বিন্দু দিকে। বা আরেকবার বলা যায়, তুমি যে পয়েন্টে টিটা আঁকবা অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট, ঠিক আছে। যেমন আমরা যদি এভাবে চিন্তা করি, এখানে সাপোজ আমাদের কাছে একটা ব্লক আছে, এরপর এখানে একটা ব্লক আছে, ওকে। এই দুটো ব্লককে আমি এখানে এফ বল দ্বারা টানতেছি, ওকে। তাহলে দেখো আমি এখানে একটা রশি দিয়ে দুটো ব্লককে টানতেছি, তাহলে এখানে আমি এফ বল দিচ্ছি। তাহলে এটা দেখো, এই যেটা আমি এফ বল দিচ্ছি, রশিটা হচ্ছে মানে সুতা বা রশি দিয়ে চিন্তা করি আমরা, বা স্ট্রিংও বলতে পারি। এই দেখো এই সুতাটা কিন্তু ব্লকটাকে টানতেছে, সাপোজ এই ব্লকটাকে টানতেছে, তারপর এখানে একটা ব্লক সাপোজ বি আছে। তাহলে দেখো এখানে আমাদের এটা হচ্ছে আমাদের পয়েন্ট, অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট, অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট। তাহলে আমাদের টেনশনের দিকটা হবে কোন দিকে? এই দিকে, ওকে। আচ্ছা, এবার এখানে আসো, এখানে খেয়াল করো, আমাদের এই বি ব্লকটাকে আমরা এই দিকে টানতেছি, তাহলে হচ্ছে এই দিকে একটা টেনশন কাজ করবে T1। আবার খেয়াল করো, তুমি যখন দেখো আমাদের বলছি ফোর্সেস অলওয়েজ এক্সিস্ট ইন পেয়ার, ফোর্স অলওয়েজ জোড়া জোড়ায় থাকে। তো বি যখন বিকে যখন এ টানবে এইদিকে, তখন বিও কিন্তু এদিকে একটা বল দিবে, তাহলে সেটা হচ্ছে আমাদের এদিকে কত? T1। এবং মনে রাখি আরেকটা মনে রাখতে পারো, সেটা হচ্ছে সাদা কনসেপ্ট। সাদা কনসেপ্ট কি বলে তোমাকে যে পয়েন্টে তোমার হচ্ছে টেনশন আঁকতে হবে, তুমি সেই পয়েন্টে দাঁড়ায় যাবা, দাঁড়ায় গিয়ে জাস্ট ওই দিকে তোমার ছাতাটা খুলে দিবা, তাহলে বুঝে গেছো। তোমার এই পয়েন্টে তোমার হচ্ছে টেনশন আঁকতে হবে, এখানে তুমি দাঁড়াবা, দাঁড়িয়ে হচ্ছে এইদিকে ছাতাটা খুলবা, ওকে। ছাতাটা খুলবা, তাহলে দেখো আমাদের টি এর দিকটা হচ্ছে এইদিকে, ওকে। তাহলে এখানে এসে তুমি তোমার হচ্ছে তোমার হচ্ছে টেনশনের দিকে দেখাইতে হবে, তাহলে তোমার হচ্ছে এই দিকে হচ্ছে টি এর দিকটা হবে। এখানে তোমার যদি সাপোজ তোমার হচ্ছে টি এর দিক দেখাইতে হবে, তাহলে তুমি বলবা টি এর দিকটা হচ্ছে এই দিকে, ওকে। সো আমরা এটা বুঝছি। তাহলে আমরা আরেকটু ভালো এক্সাম্পল দিয়ে বুঝি। সাপোজ, ওকে, ওকে, এখানে সাপোজ আমাদের কাছে একটা অ্যাম্বার ব্লক আছে। তো এখন খেয়াল করো, এখানে একটা জিনিস কথা মনে রাখবো, আমরা যখন আমরা টেনশন অঙ্কন করবো, যতক্ষণ পর্যন্ত আমাদের সুতাটা একই থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের টেনশনটা চেঞ্জ হবে না। হ্যাঁ, তাহলে আমরা কি বলবো? T remains same, ওকে। আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে মাসলেস স্ট্রিং, ভরবিহীন সুতা। আমাদের প্রশ্নে 90% কেস কিন্তু ভরবিহীন সুতায় দেওয়া থাকবে, ওকে। আর যদি আমাদের সুতাটা পরিবর্তন হয়ে যায়, মানে আমাদের স্ট্রিংটা চেঞ্জ হয়ে যায়, তখন আমাদের কি টেনশনটা চেঞ্জ হবে। যেমন এখানে খেয়াল করো, টেনশনটা কাজ করবে এই দিকে, ধরো T1 ধরলাম। এখন এই সুতা আর এই সুতা কিন্তু একই সুতা না,
তাহলে এখানে কিন্তু তোমার হচ্ছে টেনশনটা চেঞ্জ হয়ে যাবে, এখানে টেনশনটা কত হবে T2। এখানে টেনশন অঙ্কন করো এই পয়েন্টের সাপেক্ষে, তাহলে এখানে টেনশনটা দিয়ে হবে এইদিকে, যেহেতু একই সূত্র আছে এখানে তোমার T2 দেখাইতে হবে। আবার এই পয়েন্টের সাপেক্ষে টেনশন অঙ্কন করো, এই পয়েন্টের সাপেক্ষে টেনশন অঙ্কন করলে সেটা হবে এইদিকে। পয়েন্টের সাপেক্ষে মানে তুমি কার সাপেক্ষে টেনশনটা অঙ্কন করতেছো সেটার উপর নির্ভর করে টেনশনের দিকটা হবে। এবং আমাদের শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, টি রিমেইনস সেম অ্যাজ লং অ্যাজ স্ট্রিং রিমেইনস সেম, অর্থাৎ তোমার হচ্ছে সুতা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের টি এর মানটা চেঞ্জ হবে না। এটা আরো একটু বেটার এক্সাম্পল আমরা দেখতে পারি। আমাদের কাছে সাপোজ এখানে একটা পুলি আছে, ওকে M1। সাপোজ আমাদের এই পুলিটা নিচের দিকে নামতেছে আর এই পুলিটা উপরের দিকে মানে এই বস্তুটা নিচের দিকে নামতেছে আর এই বস্তুটা উপরের দিকে উঠতেছে এই ধরনের। তারপর দেখো এখন কথা হচ্ছে আমাদের এখানে খেয়াল করো এই M2 উপরে তোমার টানটা কোন দিকে কাজ করবে, এই দিকে কাজ করবে, টি ধরলাম। এখন আমরা এখানে ধরে নিচ্ছি আমাদের যে ফুলিটা আছে এই ফুলিটা হচ্ছে মাসলেস, এবং আমাদের প্রশ্নে তাই দেওয়া থাকবে ভরবিহীন। যখন এই ফুলি মাসলেস হবে তখন আমাদের এখানে দেখো এই যে আমাদের এই যে সুতার যে টান কিন্তু একই থাকবে, তাহলে এখানে যদি টান টি হয় এখানেও টানটা হবে টি, আর এদের উপর নিচের দিকে কি কাজ করবে, mg কাজ করবে। ওকে, এদের নিচের দিকে কি কাজ করবে, mg কাজ করবে। আশা করি আমরা হচ্ছে এখন তোমার টেনশন অঙ্কন নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না। টেনশনটা সবসময় হচ্ছে অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট, যে পয়েন্টে আমরা টেনশন অঙ্কন করবো সেই পয়েন্ট থেকে বাইরের দিকে, অথবা তুমি সাদা কনসেপ্ট দিয়ে মনে রাখতে পারো। আর শুধু একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত তোমার স্ট্রিংটা চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না, ততক্ষণ পর্যন্ত তোমার হচ্ছে টি এর মানটা একই থাকবে। যেমন এখানে দেখো এখানে যদি টি হবে এখানেও টি হবে, এখানে টি হলে এখানেও টি হবে। আরেকটা এক্সাম্পল আমরা দেখতে পারি এভাবে, সাপোজ এখানে আমাদের কাছে একটা পুলি আছে, এখানে একটা বস্তু আছে আর এখানে একটা বস্তু আছে। ওকে, তো এখানে দেখো আমাদের এই পুলিটা হচ্ছে মাসলেস মানে ভরবিহীন, তাহলে আমাদের এখানে যদি টান টি হয় এখানেও টানটা টি হবে, এখানেও টানটা কি হবে, টি হবে। সো একটা জিনিস খেয়াল করছো, আমি কিন্তু এখানে টানটা দেখাইছি উপরের দিকে বিকজ অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট, বাট এখানে কিন্তু টানটা দেখাইছি এই দিকে কারণ অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট। অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট, যে পয়েন্ট আমরা টান অঙ্কন করবো তার থেকে দূরে বা ঝুলন বিন্দুর দিকে চিন্তা করা যায়। ঝুলন বিন্দুর দিকে তুমি শুধুমাত্র সাপোর্ট দেওয়া থাকলে তখন চিন্তা করা যায়, বাট যখন এই ধরনের কেস চলে আসবে তখন আসলে তোমার ঝুলন বিন্দু কোনটা তোমার সেটা ধরতে তোমার কষ্ট হয়ে যাবে। সেজন্য মনে রাখবো সবসময় অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট, যে পয়েন্টে আমি তোমার হচ্ছে টেনশনটা দেখাবো, মানে যেই বস্তুর উপর আমি মানে অবজারভার যে বস্তুকে অবজার্ভ করতেছে সেই বস্তুর সাপেক্ষে অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট। ওকে, তাহলে টেনশন আমাদের অঙ্কন করা শেষ। টেনশন নিয়ে আমাদের আর কোনো টেনশন নাই। এবার এগুলো একদম বেসিক কথাবার্তা, আমরা একটু পরে প্রবলেমে যাব, কি ধরনের প্রবলেম আমরা ফেস করবো এগুলোর পরে, বাট এগুলো জানাটা খুব ইম্পর্টেন্ট। এরপর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে FBD, ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি ডায়াগ্রাম, ওকে। এখানে আমরা কি করি, আমাদের এখানে আসলে পয়েন্ট মাসের কনসেপ্টটা চলে আসে। পয়েন্ট মাসের কনসেপ্ট অর্থাৎ আমাদের যে পুরো বডিটা আছে না, সেই বডিটাকে আমরা একটা পয়েন্ট মাস চিন্তা করব। পয়েন্ট মাস মানে হচ্ছে অ্যাজুম করে নিব, আমরা অ্যাজুম করে নিব আমাদের বস্তুটা হচ্ছে একটা বিন্দু বস্তু। ওকে, দেন হচ্ছে আমাদের শুধুমাত্র ওই বলগুলা নিয়ে কাজ করতে হবে যে বলগুলা বস্তুর উপর কাজ করে। ঠিক আছে, এটা আমাদের 1 নম্বর রুলস। উইল শো force acting on it, অর্থাৎ বস্তুর উপর যে বলগুলো কাজ করে শুধুমাত্র সেগুলো ফোর্স করব, নট বাই ইট। ঠিক আছে, আচ্ছা 3 নম্বর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আমাদের ফোর্স যখন আমরা দেখব তখন আমাদের একটা নির্দিষ্ট রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে চিন্তা করতে হবে। ঠিক আছে, নির্দিষ্ট রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে চিন্তা করতে হবে। আমরা জানি রেফারেন্স ফ্রেম দুই প্রকার, একটা হচ্ছে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম আর একটা হচ্ছে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। তো দেখো তুমি একটা বস্তুকে একটা রেফারেন্স ফ্রেম থেকে তুমি দেখো তাহলে দেখা যাবে সেক্ষেত্রে হয়তো তোমার বলটা হচ্ছে তিন ধরনের বল তিন ধরনের বল কাজ করতেছে, বা আরেকটা রেফারেন্স ফ্রেম থেকে দেখলে দেখা যাবে 2 ধরনের বল কাজ করতেছে। সো রেফারেন্স ফ্রেম ভ্যারি করে কিন্তু আমাদের হচ্ছে ফোর্সের সংখ্যাটা কিন্তু ভ্যারি হইতে পারে। দ্যাটস হচ্ছে আমরা যখনই ফোর্সগুলো অঙ্কন করবো তখন একটা নির্দিষ্ট রেফারেন্স ফ্রেম সাপেক্ষে অঙ্কন করবো। আমরা 80% 90% কেসে আমরা গ্রাউন্ড থেকে সবকিছু প্রয়োগ করি, এবং গ্রাউন্ড হচ্ছে আমাদের ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম মানে যেই রেফারেন্স ফ্রেমের তরলটা শূন্য, মানে আমরা আপেক্ষিকভাবে শূন্য ধরে নিই।
তাহলে আমরা বেসিক্যালি গ্রাউন্ডটাকে ধরি আমাদের হচ্ছে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। আমরা হচ্ছে আরেকটা ওয়ার্ড শিখবো, সেটা হচ্ছে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। ওকে, আমাদের ইনার্শিয়াল নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম নিয়ে আমরা হচ্ছে যখনই ওই যে লিফটের ত্বরণ প্রবলেমগুলো সলভ করবো তখন আমরা ক্যালকুলেশন করবো, তখন আমরা একদম ক্লিয়ার ক্রিস্টাল ডিসকাশন করবো। এখন ওই দিকে যাবো না, কারণ আমরা একদম ইন্ট্রোডাক্টরি ক্লাস, একদমই বেসিক কনসেপ্টে আছি। ওকে, তো দেখো এফবিডির আমি একটা চিত্র দেখাই তোমাকে, তাহলে তোমরা বুঝবে এফবিডি বলতে আমি আসলে কি বোঝাচ্ছি এবং তোমরা এটা পারো ক্যালকুলেশন করছো। যেমন আমরা একদম প্রথম যে চিত্রটা আঁকছিলাম আজকের ক্লাসে সেটা ছিল এমন যে তোমার এখানে সাপোজ এম্বরের একটা বস্তু আছে, তো এরপর দেখো আমাদের নিচে দিয়ে কাজ করে এমজি বল, এবং তোমাকে আমি বলছি উপর দিয়ে কাজ করে তোমার হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া আর। তো তুমি যদি এটা এফবিডি অঙ্কন করো, ফার্স্ট অফ অল তোমার যেটা করতে হবে পুরো এম্বরের বস্তুটা তুমি একটা পয়েন্ট মাস চিন্তা করতে হবে, পয়েন্ট মাস চিন্তা করবা। তারপর হচ্ছে তার নিচের দিকে করবা, নিচের দিকে বলটা হচ্ছে এমজি, আর উপর দিয়ে কাজ করতে হবে অবিলম্ব প্রতিক্রিয়া আর। খেয়াল করো আমি বলছি যেহেতু ফোর্সেস এক্সিস্ট ইন পেয়ার, এই এম্বর অবস্থায় কিন্তু এই তলের উপর কিন্তু একটা আর প্রয়োগ করবে, সেটা কিন্তু আমরা এখানে দেখাবো না, বিকজ উই উইল শো ফোর্স অ্যাক্টিং অন ইট। অর্থাৎ বস্তুর উপর যে বলগুলো কাজ করে আমরা শুধুমাত্র সেই বলগুলো দেখাবো। এই আরটা কাজ করতে নট বাই ইট, এই আরটা হচ্ছে বস্তু দ্বারা তলের উপর, বস্তু দ্বারা না, বস্তুর উপর নয়। তাহলে আমাদের এই আরটা হচ্ছে তল দ্বারা বস্তুর উপর, অ্যাক্টিং অন ইট, মানে বস্তুর উপর যে বলগুলো কাজ করে আমরা শুধুমাত্র সেইগুলাই শো করবো। ওয়ান মোর এক্সাম্পল দেখি, তাহলে আমরা আরেকটু স্পষ্ট বুঝতে পারবো। ধরো আমাদের কাছে এখানে একটা তল আছে এবং এই তলে আমাদের হচ্ছে এখানে একটা ব্লক আছে এম্বর, তাহলে নিচের দিকে আমাদের হচ্ছে এমজি কাজ করবে নিচের দিকে। ওকে, আর আমাদের তোমার হচ্ছে প্রতিক্রিয়া সেটা কাজ করবে এই দিকে। আর এখন তুমি যদি এটা এফবিডি অঙ্কন করো, তাহলে এটাকে প্রথমত একটা পয়েন্ট মাস চিন্তা করবে, একটা পয়েন্ট মাস, এমজিটা হচ্ছে তোমার নিচের দিকে, আর তোমার অবিলম্ব প্রতিক্রিয়াটা হচ্ছে তোমার আর উপরের দিকে, একদম উপরের দিকে, মানে এই দিক বরাবর। তাহলে এটা হচ্ছে এই এম্বর বস্তুর এফবিডি। ওকে, এটা হচ্ছে এই এম্বর বস্তুর এফবিডি। we can show better example, say দেখো এই বস্তু এম্বর বস্তু, যদি আমরা এটা এফবিডি অঙ্কন করি তাহলে দেখো আমরা প্রথম যেটা দেখাবো এখানে আমাদের এই দিকে কাজ করে কি এমজি, তাহলে আমরা এখানে একটা পয়েন্ট মাস চিন্তা করব, নিচের দিকে কাজ করে এমজি। তারপর দেখো এখানে এই দিকে একটা টান কাজ করবে সাপোজ টি1, তাহলে তুমি এই দিকে একটা অঙ্কন করবা টান টি1। তারপর এই দিকে খেয়াল করে একটা টান কাজ করবে টি2, তাহলে তুমি দেখাবা এই দিকে একটা টান কাজ করতেছে টি2। এটা হচ্ছে তোমার এফবিডি। যেহেতু এটা কোনো তলের উপর নাই, এটার সাথে কোনো তলের কন্ট্যাক্ট নাই, সেজন্য এখানে হচ্ছে কি আসবে না, এখানে কোনো ধরনের নর্মাল ফোর্স আসবে না। ঠিক আছে, এখানে কোনো ধরনের নর্মাল ফোর্স আসবে না, মানে কোনো ধরনের অবিলম্ব প্রতিক্রিয়া আসবে না। সো ফার্স্ট অফ অল তোমাকে এফবিডি অঙ্কন করাটা শিখতে হবে, তাহলে হচ্ছে তুমি নিউটন বলবিদ্যার প্রবলেমগুলো খুব ভালোভাবে সলভ করতে পারবা। নিউটন বলবিদ্যার প্রবলেমগুলো ভালোমতো সলভ করার ফার্স্ট ওয়ে হচ্ছে তোমাকে কি করতে হবে, এফবিডি অঙ্কনটা ভালোমতো শিখতে হবে। ওকে, আই হোপ এই পর্যন্ত আমরা সবাই বুঝছি। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, যারা লাইভে আছে আমার সাথে, তাহলে আমরা এরপরে নেক্সট স্টেপে যাব। আর হচ্ছে তোমার বস্তুর উপর, শুধুমাত্র যে বলগুলো বস্তুর উপর কাজ করবে শুধুমাত্র সেই বলগুলো নিয়ে তুমি কাজ করবা। হ্যাঁ, তল কর্তৃক বস্তুর উপর যে বলটা প্রয়োগ করা হচ্ছে সেটা আমরা বলতেছি আর, অবিলম্ব প্রতিক্রিয়া আর। ওকে, আমরা হচ্ছে এখন নিউটন ফার্স্ট ল অফ মোশন নিয়ে কাজ করবো। জাস্ট 30 সেকেন্ড একটা ব্রেক নিচ্ছি, আমি আসতেছি।
আচ্ছা, একজন জিজ্ঞাসা করতেছো ক্লাসগুলো একাডেমিক নাকি অ্যাডমিশন। অ্যাকচুয়ালি বোথ কভার করা হবে। তো ক্লাস তো মাত্র শুরু করছি আমরা আজকে। তো নিউটন বলের উপর আমাদের অনেক ডিসকাশন হবে। তো ফার্স্ট অফ অল খেয়াল করো, আমরা এখন দেখব নিউটনস ফার্স্ট ল অফ মোশন। নিউটনস ফার্স্ট ল অফ মোশন। তো নিউটনস ফার্স্ট ল অফ মোশনে কি বলা হচ্ছে, তোমার উপর যদি একটা বস্তুর উপর প্রযুক্ত নেট বল শূন্য হয় তখন তার যে নেট ত্বরণ সেটাও শূন্য হবে। অর্থাৎ বোঝাচ্ছে যে এফ নেট সমান যদি শূন্য হয় তাহলে তার ত্বরণও শূন্য হবে। এটাই হচ্ছে নিউটনের ফার্স্ট ল অফ মোশন। ঠিক আছে, অর্থাৎ যদি তোমার একটা বস্তুর প্রযুক্ত যতগুলো বল আছে সবগুলো যদি ভেক্টর সামটা শূন্য হয়ে যায় তখন তার ত্বরণটা শূন্য হবে। কি বোঝাচ্ছি আমরা এখানে, একটা বস্তুর উপর F1, F2, F3 এবং যদি F সংখ্যক বল কাজ করে সবগুলোর ভেক্টর সাম যদি শূন্য হয় তখন আমরা বলবো তোমার হচ্ছে বস্তুটার ত্বরণ শূন্য। বস্তুর ত্বরণ শূন্য মানে হচ্ছে কি, যে বস্তুটা তোমার স্থির আছে সেই বস্তুটা স্থির থাকবে, আর যে বস্তুটা তোমার মোশনে আছে সে গতিশীল আছে সেই বস্তু তোমার গতিশীল থাকবে। বাট কথা হচ্ছে যখনই মোশনের কথা বলবো মানে গতিশীল থাকবে তখন অবশ্যই আমাদের কনস্ট্যান্ট ভেলোসিটি হবে, মানে সমবেগে গতিশীল থাকবে। ওকে, সো নিউটনস ফার্স্ট ল অফ মোশন বলে যে তোমার হচ্ছে একটা বস্তুর উপর প্রযুক্ত যতগুলো বল আছে সবগুলো বলের সমষ্টি যদি শূন্য হয় তার ত্বরণ শূন্য হবে। ত্বরণ শূন্য মানে হচ্ছে যে বস্তু স্থির আছে সেই স্থির থাকবে, আর যে বস্তু গতিশীল আছে সে সমবেগে গতিশীল থাকবে। নিউটনস ফার্স্ট ল অফ মোশন আমাদেরকে আরেকটা কনসেপ্ট সম্পর্কে আইডিয়া দেয়, সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। আমরা জানি কোন একটা বস্তুর উপর যতগুলো বল কাজ করে সবগুলো বলের সমষ্টি যদি শূন্য হয় তাহলে বলি বস্তুটা ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায় আছে। তো নিউটনস ফার্স্ট ল অফ মোশনের আরেকটা আমরা যেটা আইডিয়া পাই সেটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা সম্পর্কে। ইকুইলিব্রিয়াম মানে আমাদের নেট ফোর্স শূন্য। এখন যখন নেট ফোর্স শূন্য হবে তখন মাথায় রাখতে আমাদের সবসময় সেটা হচ্ছে তার নেট এফ এক্স এ শূন্য হবে এবং হচ্ছে নেট এফ ওয়াই এ শূন্য হবে। অর্থাৎ এক্স অক্ষ বরাবর যতগুলো বল কাজ করতেছে সবগুলো সমষ্টি শূন্য হবে এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যতগুলো বল কাজ করতে তাদের যতগুলো বল কাজ করতেছে সবগুলো সমষ্টি আমাদের শূন্য হবে। ওকে, তাহলে আমরা এই নিউটনস ফার্স্ট ল অফ মোশনের উপর একটা প্রবলেম সলভ করি। ওকে, আমাদের কাছে এখানে একটা 5 কেজি বড় একটা বস্তু আছে, আমাদেরকে বলা হচ্ছে যে বস্তুটি সাম্যাবস্থায় আছে। তোমাকে বের করতে হবে তোমার হচ্ছে T1 এবং হচ্ছে T2 এর মান কত। T1 সমান হোয়াট এবং T2 সমান হোয়াট। ওকে, এটা তোমাদের প্রশ্ন। এর আগে তোমাদেরকে আমি একটা ম্যাজিক অ্যাঙ্গেল সম্পর্কে একটু ডিসকাশন করি, 37 ডিগ্রি 53 ডিগ্রি। যখন তুমি দেখবে 37 ডিগ্রি তো এই কোণে যদি 37 ডিগ্রি হয় এই বাহুটা তুমি 3 বসাবা, এই বাহুটা 4 বসাবা, এটা 5 বসাবা। আর যদি তোমার এই কোণটা 53 ডিগ্রি হয় এটা 4 বসাবা, এটা 3 বসাবা, এটা 5 বসাবা। সো তুমি দেখো sin 37 তোমার কত আসে 3/5, cos 37 কত আসে 4/5। তাহলে এখন থেকে ঠিক যখনই তুমি পাবা sin 37 তুমি মুখস্থ বসাবা 3/5, এটা মুখস্থ রাখবা। cos 37 সেটা বসাবা তুমি 4/5। এগুলো তোমাদের অনেক বেশি ইউজ করতে হবে। তুমি দেখবা যেখানে আমাদের 30 ডিগ্রি 60 ডিগ্রি 45 ডিগ্রি কোণ দেওয়া নাই সেখানে হয় আইদার 37 ডিগ্রি অথবা 53 ডিগ্রি কোণ দেওয়া থাকে। অলমোস্ট 80% কেস ফিজিক্সের যত প্রবলেম আছে তোমার যেখানে তোমার 30 60 45 ডিগ্রি দেওয়া থাকে না সেখানে হচ্ছে হয় 37 ডিগ্রি দেওয়া থাকে না হলে 53 ডিগ্রি দেওয়া থাকে, বিকজ এটাকে বলা হয় ম্যাজিক অ্যাঙ্গেল। ওকে, তাহলে আমরা বুঝে গেছি 37 ডিগ্রি sin 37 ডিগ্রি মান কত 3/5। এটা আমরা জানি sin 37 ডিগ্রি মান কত 3/5। আমরা ধরে নিব যে মানটা 10। ওকে, আচ্ছা
তো এখন খেয়াল করো এখানে যে আমাদের এটা FBD অঙ্কন করব, ফার্স্ট আমরা একটা FBD অঙ্কন করব। আমরা FBD শিখছি, এদিকে কাজ করতে তোমার T1 কাজ করতেছে, এইদিকে তোমার কাজ করতেছে তোমার T2। খেয়াল করো এই কোণ যদি 37 ডিগ্রি হয়, তাহলে এখানে যদি আমি একটা অঙ্কন করি রেখা, তাহলে এইটাও 37 ডিগ্রি হবে। তাহলে আমার দেখো এই যে কোণটা আছে এটা 37 ডিগ্রি হবে। তাহলে দেখো T2 এর এদিকে উপাংশটা হবে কত, T2 cos 37, আর এইদিকে যে উপাংশটা হবে সেটা হবে T2 sin 37। আর নিচের দিকে আমাদের কাজ করবে অভিকর্ষ বল মানে ওয়েট mg। তাহলে এখন আমি বলছি যখন একটা বস্তু সাম্যাবস্থা থাকে, যদি আমাদের f ইকুয়াল 0 হয় তুমি বলবা fx ইকুয়াল 0 এবং হচ্ছে তোমার fy ইকুয়াল 0, রাইট? যদি সামেশন অফ f ইকুয়াল 0 হয় তাহলে fx ইকুয়াল 0 fy ইকুয়াল 0। সো এতটুকু আমরা বুঝে গেছি। আমাদের যে চিত্রটা সেটা আমাদের আর দরকার নাই। আমরা ফার্স্ট অফ অল দেখো fx ইকুয়াল, যেহেতু আমাদের সামেশন অফ f ইকুয়াল 0, আমরা বলতে পারি আমাদের fx ইকুয়াল হচ্ছে 0। তো fx বরাবর আমাদের দুইটা বল কাজ করতেছে, একটা T1, যদি তুমি T1 এর দিক পজিটিভ ধরো T2 sin 37 নেগেটিভ হবে, মাইনাস T2 sin 37 সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে বলতে পারো T1 সমান 3/5 T2 sin 37 কত 3/5, আমরা এটা মান জানি। ওকে, তাহলে এটা মুছে ফেলি, আমাদের এগুলো লাগতেছে না। এবার খেয়াল করো আমাদের হচ্ছে y অ্যাক্সিস বরাবর আমাদের fy এটা 0 হবে। তো y অ্যাক্সিস বরাবর দুইটা বল, একটা T2 cos 37 আর একটা হচ্ছে mg। তুমি লিখবা T2 cos 37 মাইনাস mg, মানে আমাদের হচ্ছে 5g, কারণ বস্তুটা ভর দেওয়া ছিল 5 কেজি, 5g ইকুয়াল হচ্ছে 0। তাহলে T2 cos 37 মানে হচ্ছে কত 4/5 ইকুয়াল হচ্ছে 50। তাহলে তোমার T2 এর মান কত আসে, তুমি হচ্ছে T2 এর মান দেখো 50 into 5 divided by 4, যা আসে আমাদের কত আসে 250 divided by 4 আসে, কত আসে তাহলে এটা 125 divided by 2 62.5 নিউটন। তারপর তুমি কি করবা, সেই T2 এর মানটা এখানে বসিয়ে দিবা, T1 সমান 3/5 into 62.5, যদি তুমি ভাগ করো এটা কত আসে 12.53 37.5 সামথিং এক্সাক্ট আসবে। ওকে ওকে, তাহলে দেখো আমরা T1 এবং T2 বের করলাম, রাইট? আশা করি এটাতে আমাদের কারো কোনো সমস্যা হয় নাই। ওকে, এই ধরনের প্রবলেম কিন্তু আমরা ইঞ্জিনিয়ারিং যে প্রশ্নগুলো পরীক্ষাগুলো হয় সেখানে ফেস করতে পারি, এবং আমাদের হচ্ছে বোর্ড পরীক্ষাও আমাদের আসতে পারে এই ধরনের প্রশ্ন। তাহলে এবার আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন দেখো আমাদেরকে সাপোজ বলা হচ্ছে এখানে আমাদের কাছে একটা বস্তু দেওয়া হয়েছে, সেটা হচ্ছে √2 কেজি, আর সাপোজ এই যে কোণটা আছে এটা 60 ডিগ্রি আর এখানে কোণটা 30 ডিগ্রি। তোমাকে বের করতে হবে T1 এবং হচ্ছে T2 কত, এটা একটা তোমার হচ্ছে সাপোর্ট। তাহলে তুমি ফার্স্ট অফ অল কি করবা, আগের মতোই একটা ভিডিও অঙ্কন করবা। এদিকে তোমার কাজ করে কি √2g। ওকে, তুমি g এর মান 10 ধরে নিবা সব অঙ্কে, যেহেতু ক্যালকুলেটর নাই আমাদের হাতে। তারপর 60 ডিগ্রি এইদিকে দেখো, এইদিকে একটা বল কাজ করে T1, এই কোণটা 60 ডিগ্রি দেওয়া হয়েছে। T2 এইদিকে 30 ডিগ্রি কোণে কাজ করে, একটু হেলানো আঁকবো আমরা, ডাইরেক্ট হয় নাই যদিও। T2 এটা আমাদের 30 ডিগ্রি কোণে কাজ করে। সো এখন ওই যে আমাদের সামেশন অফ f সমান 0, বিকজ বস্তুটা সাম্য অবস্থায় আছে, এরকম শর্ত দেওয়া থাকবে। আমাদের যেহেতু নিউটনস ফার্স্ট ল অফ মোশন থেকে আমরা প্রবলেম সলভ করতেছি, তাহলে আমরা বলবো fx ইকুয়াল 0 এবং হচ্ছে fy ইকুয়াল 0। তো fx দেখো T1 এর দিক উপাংশ হচ্ছে তোমার কত T1 cos 60 আর T2 এর দিক উপাংশ হচ্ছে তোমার T2 cos 30। তো এই দুটো সমান, বিকজ fx সমান 0, এটা পজিটিভ হলে নেগেটিভ, প্লাস থেকে মাইনাস এরপরে সাইড চেঞ্জ করলে সমান আসে যাবে। সো আমাদের হচ্ছে এটা কত আসে cos 60 হাফ, তাহলে T1 ডিভাইড বাই 2, এটা হচ্ছে √3 ডিভাইড বাই 2 T2। সো এখানে তুমি বলতে পারো T1 সমান হচ্ছে √3 T2। সো ফার্স্ট তোমার হচ্ছে সিনারিও টেটো হয়ে গেল। এবার y অ্যাক্সিস বরাবর আমাদের হচ্ছে fy টা 0 হবে, তো fy 0 নিচের দিকে আছে √2g, উপরের দিকে থাকবে এই দুটো যোগফল, আর উপরের দিকে থাকবে T1 sin 60 প্লাস T2 sin 30 ইকুয়াল এই নিচের দিকে থাকবে কত √2g, দ্যাট মিন্স হচ্ছে 10√2। ওকে, এবার তুমি এই দুটো ক্যালকুলেশন করলে দেখো এখানে sin 60 √3/2 sin তারপর হচ্ছে sin 30 হাফ।
ওকে, এখানে কত আসে √3/2 t1 প্লাস 1/2 t2 ইকুয়াল 10√2। ক্যালকুলেশন করার পর এখানে দেখো t1 এর জায়গায় √3 তোমার হচ্ছে 2 এটা বসাই দাও, বসাই দিলে তোমার কত আসে 3/2 t2 প্লাস 1/2 t2 ইকুয়াল হচ্ছে 10√2। তারপর তুমি দুটো যোগ করো 1.5 যোগ করলে 2t2 যোগ করলে তাহলে t2 আসছে তোমার 5√2। যদি 5√2 হয় তুমি এখানে যদি তোমার হচ্ছে t2 বসাই দাও তাহলে তোমার t1 আসতেছে 5√6 সামথিং এরকম কিছু একটা আসবে। ওকে, আই থিঙ্ক আমি ঠিক আছে। ওকে, এরকম কিছু একটা আসবে, যাই হোক ক্যালকুলেশন তোমরা করে নিতে পারবা। বাট আমি তোমাদের যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে প্রসিডিওর, মানে আমরা কিভাবে প্রবলেমগুলো প্রসিড করব। ওকে, সো আমরা আশা করি এই দুটো প্রবলেম বুঝতে পারলাম। আচ্ছা, বুঝে গেছি এটা। তো আমরা আরো বেশ ভালো কিছু প্রবলেম সলভ করতে পারি। এটা আমাদের একদম ইন্ট্রোডাক্টরি লেকচার, দ্যাটস হচ্ছে আমরা প্রবলেমগুলো একদম ইজি লেভেলে রাখার চেষ্টা করতেছি। আমরা জানি নিউটন কলবিতে সাপোর্টটা একটু হার্ড, তো আমরা চেষ্টা করতেছি যতটা সহজে তোমাদেরকে বোঝানো যায়। ওকে, তো এখন খেয়াল করো, আমরা এরপর যেটা চিন্তা করবো, সাপোজ আমাদের কাছে এখানে একটা তলা ব্লক আছে, এখানে আমাদের সাপোজ একটা সাপোর্ট, এখানে সাপোজ তোমার কাছে একটা ব্লক আছে অ্যাম্বরের, এটা এইদিকে বাঁধা আছে। এখন তোমাকে বের করতে বলছে এখানে তোমার সাপোজ আর টি এগুলা বের করতে বলবে, অভিলম্ব প্রতিক্রিয়া, তারপর হচ্ছে তোমার টেনশন, এগুলো বের করতে বলবে। এই ধরনের কেস আসতে পারে। তো এখন এই কোণটা যদি থিটা হয়, সবসময় মনে রাখবো আমরা যখন আমাদের হেলানো তল নিয়ে কাজ করবো, আমরা এটা আমার পার্সোনাল প্র্যাকটিস, আমরা এই অক্ষটাকে এক্স অক্ষ চিন্তা করে নিব, মানে এই অক্ষটাকে, কারণ এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তুমি ওটা মাথায় রাখলে হচ্ছে। তাহলে দেখো তোমার এটা হচ্ছে তোমার এক্স অক্ষ চিন্তা করে নিব, আর এটার সাথে লম্ব বরাবর এটাকে আমি চিন্তা করে নিব ওয়াই অক্ষ। আমরা জানি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, জাস্ট সেই জিনিসটা মাথায় রাখলে তো হচ্ছে। তাহলে আমি এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ চিন্তা করে নিচ্ছি, তাহলে তো আমার কাজ শেষ, ইজি হয়ে যাচ্ছে আমার জন্য। ওই যে বললাম আমি fx = 0 fy = 0, সেটা আমরা ক্যালকুলেশন করে বসাতে পারবো। ওকে, তো আমরা এটা FBD অঙ্কন করি আগে, প্রথমত FBD অঙ্কন করব। তো আমরা যেহেতু এখানে একটা সাপোর্টের বাঁধা আছে, এখানে একটা টান কাজ করবে T, তাহলে আমার টেনশন কাজ করতেছে এই দিক বরাবর T, আর আমাদের mg কাজ করবে খাড়া নিচের দিকে। খাড়া নিচের দিকে বলা উচিত না, টুয়ার্ডস দ্য সেন্টার, মানে পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করবে সেটা বলা উচিত। এই ক্ষেত্রে সেটা খাড়া নিচের দিকে হয়ে গেছে। যেমন তোমার যদি একটা বস্তু এখানে থাকে, তখন খাড়া নিচের দিকে মানে এইদিকে না, এটা কাজ করবে এই দিকে। mgটা সবসময় বস্তু পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করবে, এটা মাথায় রাখবো আমরা। তাহলে এটা T আর এইটা হচ্ছে তোমার mg। ওকে, বাট কথা হচ্ছে তুমি যখন হেলানো তল নিয়ে কাজ করবে তখন তুমি আসলে mg নিয়ে কাজ করবে না, বিকজ আমি তোমাকে বলি এটা তোমার x অক্ষ আর এটা তোমার y অক্ষ, রাইট? তো আমরা কি করি, বলগুলোকে x অক্ষ এবং y অক্ষে ভাগ করে নিই। তাহলে আমার mg নিয়ে কাজ করে কোনো লাভ নাই, আমাদের x অক্ষ y অক্ষ ভাগ করতে হবে mg কে। তাহলে এই কোণে যদি তোমার থিটা হয়, mg এর এই দিক উপাংশ হবে mg sin থিটা, আর এই দিক উপাংশ তোমার হচ্ছে mg cos থিটা। এটা একদম সিম্পল। কিভাবে হবে এটা? এই যে দেখো, এটা থিটা, এটা 90 - থিটা, আর এই যে এটা হচ্ছে তোমার আবার থিটা। তো এটা mg হলে mg এর দিক উপাংশ কত? mg cos থিটা, আর এই দিক উপাংশ কত? mg cos 90 - থিটা। cos 90 - থিটা ইকুয়াল কি? sin থিটা, তাহলে mg sin থিটা। ওকে, সো এটা মাথার মধ্যে একদম সেট করে ফেলো, এখন মাথার মধ্যে একদম সেট করে ফেলো। যখনই হেলানো তল নিয়ে কাজ করবা, যারা বাইরে ক্লাসটা করতেছো, যখনই হেলানো তল নিয়ে কাজ করবা তখন মাথায় রাখবা mg এর একটা উপাংশ, এটা থিটা কোণ হলে এই দিক উপাংশ থাকবে mg sin থিটা, আর তোমার এই দিকের উপাংশটা mg cos থিটা। তাহলে mg নিয়ে কাজ করার দরকার নাই, mg বাদ, এখানে mg বাদ। ওকে, সো আমরা তাহলে দেখো এটা আমাদের x অক্ষ আর এটা আমাদের y অক্ষ, হেলানো তলের ক্ষেত্রে এটা আমাদের y অক্ষ। তাহলে এই দিকে কাজ করতে আমাদের টেনশন T, আর এই দিকে কাজ করবে কি? আমাদের mg sin থিটা, আমরা বুঝে নিয়েছি এক্ষুনি। আর এই দিকে কাজ করবে আমাদের mg cos থিটা, আর এই দিকে কাজ করবে তোমার হচ্ছে r। তো তোমার r সমান তাহলে কি? যদি বস্তুটা সাম্য অবস্থা থাকবে, r সমান হচ্ছে mg cos থিটা আর t সমান হচ্ছে mg sin থিটা। এগুলো MCQ তে আসতে পারে, আই আমরা বুঝতে পারলাম। ওকে, সো এটা বুঝে গেছি আমরা।
এবার এটা বেস করে আমরা একটা ভালো প্রবলেম সলভ করব। সাপোজ আমাদের কাছে এখানে একটা ফুলি আছে, এখানে একটা সাপোজ ভর আছে 3 কেজি, আর এখানে একটা ভর আছে সেটা হচ্ছে সাপোজ 5 কেজি। ওকে, তো আমাদের বের করতে হবে এখানে n সমান হোয়াট। কাহিনী শেষ, আমাদের বের করতে হবে n সমান হোয়াট। ওকে, এখানে আমাদের যে থিটা কোণ আছে, সাপোজ এই থিটা কোণটা দেওয়া নেই, জাস্ট হচ্ছে n সমান হোয়াট, মানে n না, আমরা বলবো যে অবিলম্ব প্রতিক্রিয়া বলবো, r সমান হোয়াট, মানে নরমাল রিঅ্যাকশন বা অবিলম্ব প্রতিক্রিয়ার কথা সেটা বের করতে হবে। এই হচ্ছে আমাদের টোটাল সিস্টেমটা, মানে এটা সাম্য অবস্থায় আছে, সাম্য অবস্থায় আছে। ওকে, এটা সাম্য অবস্থায় আছে, আমাদের হচ্ছে r সমান কত সেটা বের করতে হবে, রাইট? তাহলে ব্যাক কি বলছিলাম, আমাদের হচ্ছে যতক্ষণ যদি স্ট্রিং চেঞ্জ হবে না ততক্ষণ যদি আমাদের টার্নের মানটা চেঞ্জ হবে না। তাহলে দেখো এখানে টি কাজ করে, এখানেও টি কাজ করবে। ওকে, এটা বুঝে গেছি আশা করি গাইস। আচ্ছা, তাহলে দেখো এই বস্তু এখানে নিচে দিয়ে কাজ করবে কি mg। তাহলে প্রথমত এটা এফবিডি অঙ্কন করো, 3 কেজি বড় বস্তু, নিচে দিয়ে কাজ করবে 3g। 3g মানে বুঝছো তো, মানে m মান 3, দ্যাটস 3g, উপরের দিকে টার্ন টি। তো যেহেতু বস্তুটা সাম্য অবস্থায় আছে, সাম্য অবস্থায় মানে সে উঠানামা করতেছে না, এভাবে স্থির হয়ে আছে, তাহলে তুমি বলবা টি সমান হচ্ছে 3g, আর জি এর মান 10, দ্যাট মিন্স হচ্ছে 30 নিউটন। আমরা জি এর মান 10 ধরে নিব, যেহেতু আমরা ক্যালকুলেটর ইউজ করতেছি না। তাহলে 3 * 10 30 নিউটন। তো টি এর মান 30 নিউটন পাই গেছি। এবার আমাদের 5 কেজি বড় বস্তুর এফবিডি অঙ্কন করতে হবে। আমরা বলছি এটা আমাদের y অক্ষ, এটা আমাদের x অক্ষ, যখন আমরা হেলানো তল নিয়ে কাজ করব। এই দিকে কাজ করতেছে টার্ন টি, এই দিকে কাজ করবে mg sin থিটা। আমি তোমাদের বলছি এটা mg sin থিটা ধরে নেওয়ার জন্য, আর এটা হচ্ছে তোমার mg cos থিটা, আর এটা তোমার হচ্ছে r। তোমাকে এই r এর মান বের করতে হবে। তো r সমান হচ্ছে mg cos থিটা। তো বস্তুর m এর মান দেওয়া হয়েছে, j এর মান 10 জানো, তোমাকে cos থিটা মান বের করতে হবে। তাহলে cos থিটা মানে তোমার থিটা মান বের করতে হবে, রাইট? থিটা মান বের করার পর তুমি হচ্ছে cos থিটা থেকে বের করে r এর মানটা বের করতে পারবা। এখন দেখো তুমি আবার জানো যেহেতু বস্তুটা সাম্য অবস্থায় আছে, তাহলে t ইকুয়াল হবে তোমার হচ্ছে mg sin থিটা। তো তুমি একটু আগে বের করছো t এর মান হচ্ছে 30, আর তোমার m এর মান হচ্ছে 5, তাহলে 50 sin থিটা। তুমি এখানে বলতে পারো sin থিটা সমান হচ্ছে তোমার 3/5। তো sin থিটা ইকুয়াল 3/5 আমি বলছি, যখন আমাদের থিটা 37 ডিগ্রি হয় তখন আমাদের sin থিটা হয় কত? 3/5। আমরা তুমি বুঝছো এখানে যে থিটা সেটা 37, যদি 37 হয় তাহলে তখন বলছি আমি cos 37 এর মান কত? 4/5। cos 37 কত? 4/5। ওকে, এটা বুঝছি আমরা, cos 37 4/5। সেটা এবার এখানে বসাই দাও, m এর মান হচ্ছে কত? 5, 10, 4/5, কত আসে? 40। সো আমাদের এখানে অবিলম্ব প্রতিক্রিয়াটা হচ্ছে কত? 40 নিউটন। সো এই টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে, মানে আমাদের যদি কনসেপ্টটা একটার সাথে আমরা একটা অ্যাডজাস্ট করে দিই। ওকে, আমরা আশা করি বুঝে গেছি এটা। ওকে, এখানে আশা করি আরেকটা ইম্পর্টেন্ট টপিক আমরা দেখব, এটা দিয়ে আমরা ক্লাসটা শেষ করব আজকে, এবং আগামী ক্লাসটা আমরা এখান থেকে শুরু করব। আমাদের কাছে সাপোজ এখানে একটা ব্লক আছে m, আর এখানে আমাদের কাছে আরেকটা ব্লক আছে m। ওকে, নেক্সট ক্লাসটা আমরা এখান থেকে শুরু করব, এটা দিয়ে শেষ করে দিব আজকে। তো আমাদের বলছে তোমার কন্টাক্ট ফোর্স বিটুইন টু ব্লকস। প্রথম প্রশ্ন হচ্ছে তোমার কন্টাক্ট ফোর্স বিটুইন টু ব্লকস, অর্থাৎ এই যে দুটো বড় তল আছে না, কন্টাক্ট আছে না, কন্টাক্ট মানে সেটা তোমার কন্টাক্ট ফোর্স কাজ করে। এখানে কন্টাক্ট ফোর্স থেকে অবিলম্ব প্রতিক্রিয়া। তো দেখো এই m, দেখো m বড় বস্তুটাকে পৃথিবীর নিচের দিকে আমি বলে টানতেছে, রাইট? এবং এই m বড় বস্তুটা উপরের দিকে একটা অবিলম্ব প্রতিক্রিয়া দিচ্ছে r। এখন যদি ছোট m বড় বস্তুর এফবিডি অঙ্কন করি, তার নিচে দিকে কাজ করে mg এবং উপরের দিকে কাজ করে তোমার হচ্ছে r। তাহলে r ইকুয়াল হচ্ছে mg। এটাই তোমার অ্যান্সার, কন্টাক্ট ফোর্স বিটুইন টু ব্লক। ঠিক আছে, এবার এখান থেকে আরেকটা কোশ্চেন যেটা তোমাকে টাফ তোমাদের জন্য, সেটা হচ্ছে কন্টাক্ট ফোর্স বিটুইন m মানে বড় বড় বস্তুটা এন্ড সারফেস। মানে হচ্ছে তোমার এই বস্তুটা, বড় বড় বস্তুটা এবং হচ্ছে সারফেসের মধ্যবর্তী যে কন্টাক্ট ফোর্স সেটা বের করতে হবে। তাহলে বড় বড় বস্তু যে m বড় বস্তু আছে সেটার এফবিডি অঙ্কন করবো আমরা। এটা দেখো নিচে দিয়ে কাজ করবে বড় হাতের mg। ওকে, নিচে দিয়ে কাজ করবে বড় হাতের mg, রাইট? এই সারফেস, এই বড় বড় যে m বড় বস্তু আছে ক্যাপিটাল M, তার উপর একটা উপরের দিকে বল দিবে সাপোজ r2।
তাহলে এরিয়াটা আর একটু কাজ করে। খেয়াল করো আমরা বলছি ফোর্সেস এক্সিস্ট ইন পেয়ার। এই বড় হাতের যে মানে অ্যাম্বরের ক্যাপিটাল অ্যাম্বরের যে বস্তুটা আছে সেটা যেমন ছোট হাতের অ্যাম্বরের বস্তুর উপর একটা অবিলম্ব প্রতিক্রিয়া দিয়েছিল, ছোট হাতের অ্যাম্বরের বস্তু কিন্তু এর উপর একটা বস্তু দিবে, বল প্রয়োগ করবে, সেটা হচ্ছে R1। ঠিক আছে, তাহলে এটা নিচের দিকে আরেকটা বল কাজ করবে R1। তাহলে এই অ্যাম্বরের বস্তুর উপর যদি আমরা খেয়াল করি, এখানে R2 কাজ করে উপরের দিকে, নিচের দিকে কাজ করে R1 প্লাস mg। তুমি একটু বের করছো R1 সমান স্মল mg, তাহলে প্লাস ক্যাপিটাল mg, m ইনটু m প্লাস m ইনটু g। সো এভাবে যখন দেওয়া থাকবে তখন উপরে যে বস্তুটা আছে মানে ব্লক দ্বয়ের মধ্যবর্তী কন্টাক্ট ফোর্স হবে ছোট হাতের ভর ইনটু g, মানে উপরে ভর ইনটু g, আর তোমার হচ্ছে সারফেস এবং এই যে বস্তুটা আছে তাদের মধ্যবর্তী যে কন্টাক্ট ফোর্স বা স্পর্শ বল সেটা হবে দুটো বলের যোগফল ইনটু g। ওকে গাইস, তো আমাদের আজকে লেকচার 1টা আমরা এখানে শেষ করতেছি। আই হোপ আমরা সবাই ক্লাসটা মজা করছি এবং ক্লাসটা করে তোমার কিছু শিখতে পারছি। যদি আমরা ক্লাসটা এনজয় করি তাহলে অবশ্যই পরবর্তী ক্লাসে তোমাদের অবশ্যই আবার স্বাগতম জানাবো আমি, এবং হচ্ছে তোমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবা তোমার ফ্রেন্ড সার্কেলের সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।